আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা যে ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা করতেছি এটার জন্য বেসিক কম্পিউটার নলেজ জানা অনেক জরুরি। খুবই অ্যাডভান্স লেভেলে জানতে হবে না, তবে বেসিক কম্পিউটার নলেজ যেগুলো আছে কি খুবই ম্যান্ডেটরি, সেগুলো আসলেই জানা বড়ই দরকার। এবং আহ, এখানে আমরা কয়েক পার্টে ভাগ করেছি। তো ভিতরে যা পুশ করার আগে আমরা আগে দেখে নিই যে আমাদের একটি স্টাডি গাইড রয়েছে, যেটা আর কি প্রতিটা ক্লাসের পর আমরা দিয়ে দিব। যেমন আমরা আজকে বেসিক কম্পিউটার নলেজ নিয়ে আলাপ আলোচনা করব। এটা নিয়ে একটা স্টাডি গাইড বানিয়েছি, এখানে যা যা আছে এগুলো ক্লাসেও শেখানো হবে। তো আমরা হচ্ছে কয়েকটা পার্টে আমরা ভাগ করতে পারি ক্লাসটাকে, কারণ যেহেতু একদিনে পুরো ক্লাস পুরো পয়েন্টগুলো দেখানো যাবে না। আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এখানে অলরেডি 19টা পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন। তো এই স্টাডি গাইডের মধ্যে কি কি আছে, যেমন প্রতিটা পয়েন্ট কি কি আছে দেখতে পাচ্ছেন যে সূচিপত্র দেওয়া। এখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন, মাউস অ্যান্ড কিবোর্ড বেসিক গুলো সহ প্রতিটা পয়েন্ট আছে। দেখেন 1 নম্বরে এটা, তো এটার ব্যাপারে বিস্তারিত তথ্য আছে। এগুলো আপনারা পড়বেন সবাই, এবং পড়ার পর নিজের প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস টাস্কও দেওয়া আছে, কি কি প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস অনুসারে আপনি করবেন। এগুলো এগুলো এটার মতন প্রায় 19টা আছে। এটা আপনারা সবগুলো প্র্যাকটিস করতে থাকবেন। আজকে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোর বেসিসে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ একদিনে হয়তো সব ক্লাসটা পসিবল নাও হতে পারে, অনেক সময় যেতে পারে এক একটা জিনিস ডিসকাস করতে করতে, তাই না? এবার আমরা শুরু করি, আসেন। বেসিক কম্পিউটার নলেজ, এটা আমরা ফার্স্টে আমরা আজকে ক্লাসে কি কি পড়ানো হবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। মাউস অ্যান্ড কিবোর্ড বেসিক, ফাইল অ্যান্ড ফোল্ডার ম্যানেজমেন্ট, ডাউনলোড অ্যান্ড আপলোড, ফাইল টাইপ বা এক্সটেনশন চেনা, উইন্ডোজ সার্চ অ্যান্ড বেসিক নেভিগেশন, ব্রাউজার বেসিক। তো আমরা আপাতত এই 6টা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। এইগুলা যেহেতু এক একটা আলোচনা করতে গেলে অনেক সময় চলে যেতে পারে, তাই আমরা এই 6টা নিয়ে আজকে আলোচনা করব। বাকিগুলো আমরা আস্তে ধীরে ধীরে শেয়ার করব। হয়তো এই বেসিকের জন্যই 3 থেকে 4টা ক্লাস লেগে যেতে পারে। যেমন দেখতে পারেন যে মাইক্রোসফট ওয়ার্ড বা বেসিক বা এক্সেল বেসিক, এটার জন্য এটার জন্য আলাদা একটা ক্লাস দরকার পড়তে পারে। তারপর হচ্ছে আরেকটা দেখতে পারতেছেন যে বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং, মানে আপনি যদি কোনো একটা অ্যাপের বা সফটওয়্যারে কোনো সমস্যা ফেস করেন, তাহলে সেটা কিভাবে অফ করবেন, পাশাপাশি কিভাবে এটা সর্ট আউট করবেন বা সলভ করবেন, এটা সব কিছু আমরা এটা শেখাবো। এবং এটাতে ভালোই সময় লেগে যেতে পারে এই একটা একটা জিনিসে, বা হচ্ছে ওয়ার্ড এক্সেলে। এগুলো হচ্ছে হাই পটেনশিয়াল কিছু ক্লাস আছে, সেগুলো পটেনশিয়াল টপিক। এই 3টা জিনিস তো, বাকিগুলো আমরা আমরা চাইলে অল্প দিনে শেষ করে ফেলবো। আপনারা পাশে থাকলে সবাই সাপোর্ট দিবেন, এবং যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন। সবাই মাইক্রোফোন অন করে করবেন, কারণ হচ্ছে আহ, আমরা হচ্ছে অনেক সময় একটা টপিক পড়ানোর পর জিজ্ঞেস করবো যে আপনারা এটা বুঝতেছেন কিনা। হুট করে একটা পয়েন্ট জিজ্ঞেস করে ফেলতে পারি, তো আপনার মনোযোগ সহকারে ক্লাসটা শুনতে হবে, অ্যাটেন্ড করতে হবে। তো আসেন শুরু করে ফেলি। প্রথমে আছে মাউস অ্যান্ড কিবোর্ড বেসিক। তো এখানে মাউস এন্ড কিবোর্ড বেসিকের মধ্যে আমরা অনেকগুলো পয়েন্ট সাজিয়ে রেখেছি। শুরুতে আমরা মাউসটাকে ফোকাস রেখেছি, যেমন লেফট বা রাইট ক্লিক, ডাবল ক্লিক, স্ক্রল। তো আমরা দেখে নিই আসলে এগুলো কি কাজে লাগে। এই যেমন দেখতেছেন যে এটা হচ্ছে মাউস একটা। হ্যাঁ, মাউস। এখন মাউসের বাম দিকে যেটা আছে এই পাশের অংশটা, এটাকে বলা হয় লেফট ক্লিক। আর মাউসের রাইট পাশে যেটা আছে সেটাকে বলা হয় রাইট ক্লিক। মাউসের লেফট পাশে যে অংশটা আছে এটাতে ক্লিক করলে আপনি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবেন। যেমন মনে করেন যে আমি এই ট্যাবে যাব। ট্যাবে যেতে হলে মাউসের রাইট ক্লিক করতে হবে, তাহলে ট্যাবে যেতে পারবেন। আর যদি মনে করেন যে লেফট ক্লিক করি, তাহলে কি হবে? এটা কি বললাম, এটা হচ্ছে সিলেক্ট করা, বা হচ্ছে ক্লিক করলে কি হয়, সিলেক্ট হয়, এটার মধ্যে ঢুকে যায়। সিলেক্ট মানে কি, মানে কোনো কোনো একটা অংশে ঢুকে যেতে পারে, বা ক্লিক করলাম এই। আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে অপশন বাটন, অপশন ক্লিক, এটাকে বলা হয় অপশন ক্লিক। তার মানে এটাতে ক্লিক করলে কি হবে, নানান ধরনের অপশন শো করবে। সেটা সেটা এখানে হোক, এটা এখানে হোক, দেখেন এখানে অপশন শো করতেছে। অথবা
এই যে এটা একটা ব্রাউজার ট্যাব, এখানে ক্লিক করলেও কিন্তু অপশন শো করতেছে। আচ্ছা, এটা দেখে নিলাম আমরা। তো এরপরে বলা আছে স্ক্রল। স্ক্রলটা কি হবে? স্ক্রল হচ্ছে এই এই অংশটা। এটা হচ্ছে একটা হুইলের মতন ঘুরে, চাকার মতন ঘুরতে থাকে। আপনি পিছনে নিলে দেখেন, পিছনে নিলাম, পেছনে নিলে নিচে চলে যায়, আর উপরে নিলে উপরে চলে যায়। আপনি যদি স্ক্রলে ক্লিক করেন তাহলে দেখবেন, এরপর মাউস নিয়ে যদি একটু ঘষা দেন নিচে, তাহলে দেখবেন নিচে চলে আসতেছে। আবার যদি একটু উপরে ঘষা দেন তাহলে দেখবেন উপরে চলে আসতেছে। এই দেখেন, আর একটু জোরে দিলাম তাহলে অনেক জোরে চলে আসতেছে। তো একটা সুবিধা, স্ক্রল বার দিয়ে ইজিলি নেভিগেট করা যায়। সেক্ষেত্রে আপনার এটা টানার প্রয়োজন পড়ে না। এটা আমি যে টানতেছি, কিভাবে টানতেছি, মাউসের লেফট ক্লিক দিয়ে টান দিয়ে নিচে নিয়ে যাচ্ছি বা উপরে নিয়ে যাচ্ছি। তো এটা অ্যাভয়েড করতে চাইলে আপনি স্ক্রল বারের মাঝখানে ক্লিক করবেন, তারপর নিচে নিতে পারেন, আবার চাইলে উপরে নিতে পারেন একটা স্লাইড করে, মানে ঘষা দিয়ে আপনি উপরে নিতে পারেন। ক্লিক করে উপরে নিবেন বা নিচে দিবেন, এই ক্ষেত্রে আপনার খুব একটা হ্যাসেল ফেস করতে হবে না। আচ্ছা, এবার গেল হচ্ছে মাউস। এবার আমরা আসি কিবোর্ড শর্টকাটস এর উপর। তো কিবোর্ড শর্টকাটস এর যেমন হচ্ছে এই যে আমরা যে যা যা করলাম, ধরেন এখানে গেলাম, এখানে গেলাম, সবকিছুর একটা শর্টকাট আছে। পিসিটাকে আর অনেক সহজ করার জন্য কিংবা হচ্ছে সময়টাকে বাঁচানোর জন্য কিবোর্ড শর্টকাটটা অনেক ইম্পর্টেন্ট। তো কি কি আছে আমরা একটু দেখি। কন্ট্রোল সি মানে হচ্ছে কপি করা, যে কোনো ফাইল বা যে কোনো টেক্সট কপি করা যায় এটা দিয়ে। কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট করা, যেটা আমি কপি করেছি সেটা আমি কন্ট্রোল ভি ক্লিক করে নিচে পেস্ট করতে পারবো। একটা উদাহরণ দেখাই, আসেন উদাহরণ দেখাই। মনে করেন আমার নাম হচ্ছে প্রান্ত। প্রান্ত আহ, প্রান্ত রাখলাম। এবার হচ্ছে আমি চাই যে এটাকে আবার কপি করে পেস্ট করতে। কপি করলাম, আমি চাই নিচের রোতে, মানে এটা হচ্ছে এক একটা রো, হ্যাঁ, নিচের দিলাম, এই রোতে পেস্ট করলাম, দেখেন। আবার দিলাম, আবার দিলাম, এই দেখেন, হ্যাঁ। এবার আমি চাই পিছনের অবস্থায় ফেরত আসতে। হ্যাঁ, তো আমি একটু দেখাই। এই পাশে, এটা পাশে রাখি আর এটা বাম দিকে রাখি, দেখেন। আমি চাই অ্যাকচুয়ালি পেছনের অবস্থায় ফেরত আসতে, তাহলে কি হবে দেখেন, কন্ট্রোল জেড আনডু। হ্যাঁ, আনডু। এবার আমি চাই হচ্ছে এই এই টেক্সটটাকে কাট করতে, এই যে কাট করা, কাট করতে কি বলছে, কন্ট্রোল এক্স। তারপর ধরেন আমি নিচে এই করব। তো কি হলো যে আগের যে লেখা ছিল ওইটা আর কি রিমুভ হয়ে গেছে, কিন্তু একই সাথে আবার সেভও বা কপিও হয়ে যাচ্ছে। তো আমি যখনই পুশ প্রেস করতেছি তখন আগের জায়গা থেকে রিমুভ হয়ে নতুন জায়গায় চলে আসছে, এটাই হচ্ছে কাট। আনডু মানে কি, যে আমি যে এখন যেটা করলাম, এই অবস্থায় যে আনলাম, আমি চাই না যে এরকম থাকুক, আমি আবার পেছনের অবস্থায় ফিরে আসতে চাই। তার মানে কি হবে, এখান থেকে রিমুভ হয়ে আবার ওই আগের জায়গায় এখানে বসে যাবে, এটাই হচ্ছে আনডু। যেটা করতে হয় কন্ট্রোল জেড দিয়ে, এই দেখেন, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফেরত নিয়ে আসলাম। এবার আমি চাচ্ছি হচ্ছে সবগুলো সিলেক্ট করতে। তো আমরা মাউস দিয়ে নর্মালি কিভাবে সিলেক্ট করি, মাউসের রাইট ক্লিক, লেফট ক্লিক করে তারপর হচ্ছে টান দিয়ে উপরে সিলেক্ট করি, এইখানে এটা কিন্তু কিবোর্ড দিয়ে চাইলে শর্টকাটে সিলেক্ট করা যায়। যে ধরেন এই যে কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার আমি চাইলে চাইলে আরেকবার পেস্ট করতে পারি। এই হয়ে গেল। এবার মনে করেন যে এখানে এই ওয়ার্ডের মধ্যে একটা লেখা আছে ক্যাট। তো ম- অনেক টেক্সট থাকতে পারে। হ্যাঁ, অনেক টেক্সট থাকতে পারে, এখন এই ক্যাটটা আমি খুঁজে পাচ্ছি না। অনেক মেসেজ থাকতে পারে, তখন আমি কিভাবে খুঁজে পাবো? তখন এটা খোঁজার জন্য সহজ উপায় কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ চাপ দিলে কি হয়, এই দেখেন উপরে একটা সার্চ বার চলে আসছে বা ফাইন্ড, এটা ফাইন্ড বার বলা হয়, হ্যাঁ, ফাইন্ড চলে আসছে। এটা শুধু এখানে না, আপনি সব জায়গায় পাবেন এটা। তো এখানে ব্রাউজারে না, বরং নোটপ্যাডেও না, আপনি ফোল্ডারেও পাবেন এটা, অথবা কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে আপনি পেয়ে যাবেন এটা ফাইন্ড বারটা। এবার ফাইন্ডে চাপ দিলাম, মনে করেন আমি ক্যাট খুঁজবো, ক্যাট চাপ দিলাম, এন্টার দিলাম, এই দেখেন যে কয়টা ক্যাট থাকবে সবই করে ফেলতেছে। এবার এখানে একটা ব্যাপার আছে, আপনি চাইলে রিপ্লেস করতে পারেন। রিপ্লেস কিভাবে করবেন, আহ, এটা এখানে চাপ দিবেন। এবার এটা এই দেখেন একটা টগল বার আছে, এটা চাপ দিবেন, ক্লিক হয়ে যাবে। আপনি মনে করেন যে ক্যাট রিপ্লেস করে ডগ দিবেন, তাহলে কি হবে, ক্যাট রিপ্লেস করে রিপ্লেস দিয়ে দিতে পারেন। এছাড়া ক্যাট যদি আরো অনেকে থাকে, মনে করেন যে ক্যাট আরেকটা লিখলাম, ক্যাট, ঠিক আছে, ক্যাট লিখলাম, সার্চ করলাম, বা এটা একটু বড় বড় লিখে দিই, সার্চ করলাম, হ্যাঁ, নিচে আছে। তো এবার
রিপ্লেস দিব হচ্ছে ডগ, তাহলে কি আসে দেখেন, রিপ্লেস করলে তাহলে সবগুলোতে ডগ হয়ে যাবে। ডগ হয়ে গেছে, এখানে ডগ হয়ে গেছে। তো এই হচ্ছে সার্চ ফাইন বারের সুবিধা। কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাসটা কি দেখেন, কন্ট্রোল প্লাসে যখন আমি ক্লিক করব দেখেন বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, কন্ট্রোল প্লাস বড় হয়ে যাচ্ছে। কন্ট্রোল যখন মাইনাস ক্লিক করব তখন জুম আউট হয়ে যাচ্ছে। এখানে প্লাস হবে না, এটা মাইনাস হবে, ভুলে ভুলে লিখে ফেলেছি। তারপর হচ্ছে কন্ট্রোল ওয়াই রিডু। কন্ট্রোল ওয়াই রিডুর কাজটা কি? রিডু হচ্ছে পুনরায় করা। তো এটা এটা হচ্ছে মনে করেন যে এটা এটা ফোল্ডারে বেশি কাজ করে। মনে করেন আমি এটা ডিলিট করলাম, তো কন্ট্রোল ওয়াই দিলাম, কন্ট্রোল ওয়াই দিলাম, কাজ করছে না। আহ, তারপর আমরা মনে করেন যে এখানে নেক্সটে কাজ করছি হচ্ছে বোল্ড দিয়ে, এখানে সবগুলো আমি বোল্ড করতে চাই। বোল্ড করতে চাই, বোল্ড করতে হলে কন্ট্রোল বি প্রেস করতে হবে, দেখেন বি প্রেস করায় বড় হয়ে গেছে। এবার হচ্ছে আসেন কন্ট্রোল ট্যাবের ব্যবহারটা শিখি। তো সুইচ করতে হবে। আচ্ছা, কন্ট্রোল ট্যাব হচ্ছে সুইচ ওয়ার্কবুকস। দেখেন কন্ট্রোল ট্যাব যখন আমি ক্লিক করতেছি তখন এখানে সুইচ হয়ে যাচ্ছে। আমি যখন এখানে এখানে রাখবো, ধরেন এই যে এখানে রাখলাম, কন্ট্রোল ট্যাব দিলাম, অন্য একটা ট্যাব এসে পড়লো, আবার কন্ট্রোল ট্যাব দিলাম, অন্য একটা ট্যাব এসে পড়লো, আবার দিলাম, আবার দিলাম, দেখেন আবার আবার দিলাম, এই দেখেন। তো আমি একটা এটা এটা হচ্ছে কন্ট্রোল ট্যাবের আর কি কাজ। এক একটা ওয়ার্কশিট সুইচ করা, এগুলোকে বলা হয় একটা ওয়ার্কশিট। আবার এগুলো দেখেন, এটা হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাডে যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়ার্কশিট। তো একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াইটা মূলত কি জানেন? কন্ট্রোল ওয়াইটা হচ্ছে, দেখাই, লাস্টটা কোথায় গেলাম, তো এরপর হচ্ছে আমরা যাচ্ছি, দাঁড়ান, মনে করেন যে আচ্ছা নতুন একটা ক্লিক করি, আসেন নতুন একটা ক্লিক করি, প্রান্ত, প্রান্ত, ঠিক আছে। এবার কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলাম, তারপর মনে করেন যে কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিয়ে আমি আমি যেহেতু ব্যাক আনডু করছি, এবার রিডু করতে হবে। রিডু মানে হচ্ছে আবার এটা করা। তাহলে কি হবে, কন্ট্রোল ওয়াই, দেখেন আবার চলে আসছে এটা, যেটা আমি রিমুভ করছি কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার চলে আসছে। তার মানে শুধুমাত্র কন্ট্রোল জেড দিয়ে যখন আনডু করব তখনই কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু করা যাবে। মানে কন্ট্রোল ওয়াই কাজ তখনই করবে যখন কন্ট্রোল জেড দিয়ে আপনি কিছু করতেছেন, বুঝছেন? আচ্ছা, এখন আবার চাইলে আবার কন্ট্রোল জেড ইউজ করা যাবে, আবার কন্ট্রোল ওয়াই ইউজ করা যাবে, আবার চলে আসতেছে। তো এই হচ্ছে সুবিধা। এরপর হলো কন্ট্রোল, এরপর হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল ট্যাব তো দেখিয়েছি, এবার অল্টার ট্যাব, এএলটি ট্যাব, তাই না? অল্টার ট্যাব, সুইচ অ্যাপস মানে কি, আপনি আমি যখন অল্টার ট্যাব ইউজ করব, এই দেখেন, এই যে অল্টার, অল্টার আর ট্যাব, এই দুটা অল্টার ট্যাব ইউজ করবো যখন, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন অল্টার আর যখন ট্যাব ইউজ করব, এই দুইটা, তখন আমরা চাইলে অনেক ইজিলি আর কি ট্যাব সুইচ করতে পারবো। মানে কি, যে কোনো একটা ওয়ার্কশিট সুইচ করতে পারবো। যে আমাদের ট্যাব কয়টা অন আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7। তো আমরা এটা ক্লিক করলাম, আমরা চাইলে কলটা ট্যাব দিয়ে অন্য একটা ট্যাবে যেতে পারবো। এই যে এটা অন করছিলাম আমরা, তাই না, এটা অন করছিলাম আমরা, আমরা চাইলে এবার অন্য একটা ট্যাবে যেতে পারবো। এই দেখেন ট্যাবে চলে আসছে আবার। তো মূলত অল্টার ট্যাবের কাজ হচ্ছে, দেখতে পারলেন যে মাত্র দুটাই সুইচ হচ্ছে, এর অর্থ হচ্ছে দুইটা দুইটা ওয়ার্কশিটটাই অনলি সুইচ করা যাবে একে অপরের মাঝখানে। এখন আপনি আপনি বলতেছেন যে না আমি আসলে এটা চাই না, আমি চাই হচ্ছে একাধিক অ্যাপ ই করতে, একাধিক ট্যাব দেখতে। তখন তখন কি করবেন? তখন লেখা আছে এই দেখেন উইন্ডোজ প্লাস ট্যাব, টাস্ক ভিউ, কি কি টাস্ক আছে আপনি সেগুলো দেখতে পারবেন। উইন্ডোজ ট্যাব দেখেন সবগুলো দেখা যাচ্ছে, আমার এই কয়টা ওপেন আছে, তাই আমি এগুলো সব দেখতে পাচ্ছি, দেখেন। তারপর হচ্ছে উইন্ডোজ ডি শো ডেস্কটপ, এটা করতে হলে আপনার নর্মালি এভাবে আসতে হবে। তো আমি চাচ্ছি ডেস্কটপ দেখতে, কি চাপ দিব, উইন্ডোজ ডি। এবার আমি চাচ্ছি ফাইল এক্সপ্লোরার দেখতে, মানে যে এইটা, হ্যাঁ এটা দেখতে। এখন আমি চাচ্ছি ফাইল এক্সপ্লোরার নতুন করে একটা ওপেন হবে, তখন ক্লিক করতে হবে উইন্ডোজ ই। দেখেন ইজিলি চলে আসছে। আপনাদের অনেক সময় দেখা যেতে পারে যে নিচের এগুলো কাজ করতেছে না বা অনেক
খুব প্রয়োজনে উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করতে হচ্ছে, তখন আপনি চাইলে ইজিলি উইন্ডোজ ইটা প্রেস করতে পারেন, নতুন একটা ওপেন হয়ে যাবে, নতুন একটা ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে, ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে। আবার আপনি যদি উইন্ডোজ ডি চাপ দেন তাহলে তো অটোমেটিক্যালি ডেস্কটপে চলে আসতেছে। আমি মনে করেন আমি এখানে আসি, উইন্ডোজ ডিতে চলে যাব, তাহলে অটোমেটিক্যালি ডেস্কটপে চলে আসতেছে। এই হচ্ছে সুবিধা। হুম। এবার হচ্ছে উইন্ডোজ ডট ইমোজি বারো ওপেন, তাই না? এটা করতে হলে আগে একটা টেক্সট বক্স লাগবে। আসেন টেক্সট বক্স, উইন্ডোজ ডট, ডট দিলেও হয় আবার কোলন দিলেও হয়, হ্যাঁ। তো দেখেন টেক্সট বক্স ওপেন হয়ে গেছে, সরি ইমোজি বক্স ওপেন হয়ে গেছে। দেখেন, এই দেখেন এগুলো অনেক অনেক ধরনের ইমোজি আছে, আমি চাইলে এগুলো ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারি। দেখেন এগুলো ইউজ করতে পারি। তারপর এখানে আরো অনেক ধরনের ইমোজি আছে, আমি চাইলে এগুলো ইউজ করতে পারি। আহ, তো এখন এগুলো আমরা যাই, তারপর হচ্ছে নেক্সটে যাব। এই যে হয়ে গেল। এবার আমরা হচ্ছে দেখি আর কি কি আছে। এবার আমরা দেখি আর কি কি আছে। উইন্ডোজ ভি ক্লিপবোর্ড হিস্টোরি। এবার আসি আমরা আসল জিনিসে। মনে করেন আপনি অনেক কিছু পেস্ট করছেন, অনেকগুলো লেখা কপি করছেন। এবার এটা দেখার জন্য উইন্ডোজ ভি যেতে হবে। দেখেন এখানে অনেকগুলো মেসেজ আমি চেক করে রেখেছি, দেখছেন? ক্লিয়ার করে দিলাম আমরা। তা আমরা নতুন করে যদি সেভ করি, মনে করেন যে প্রাপ্ত, তারপর হচ্ছে ক্যাট, তারপর ডগ, ঠিক আছে। প্রতিটা আমরা ইন্ডিভিজুয়ালি কপি করব, আবার কপি করব, আবার কপি করে নিব। এবার আমি চাচ্ছি যে সবগুলো দেখতে, যে আসলে কি কি কপি করা হয়েছে। তো চাপ দিবেন হচ্ছে উইন্ডোজ ভি, উইন্ডোজ আর ভি চাপ দিলে তারপরে দেখবেন যে অনেকগুলো লেখা আসছে। এবার আপনি যা লেখা দিয়ে দেখতে পারবেন। তো আপনাদের হয়তো এটা অফ করা থাকতে পারে, আপনারা এটা অন করে নেবেন। এবার আসি নেক্সটে, শিপ ডিলেট। আপনারা জানেন যে শিপ ডিলেট নর্মালি যে কোনো ফোল্ডার বা ফাইল ডিলিট করতে হলে আমরা এটা ইউজ করি। যেমন আমি চাচ্ছি এটা ডিলিট করতে, তাহলে এটা ক্লিক করলাম, তাহলে ডিলিট হয়ে যাবে। বাট আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক আনতে পারতেছি, তার মানে এটা পার্মানেন্ট ডিলিট হয় নাই। যখন আমি এটাকে শিপ ডিলিট করব, ইয়েস, তখন আর এটাকে ব্যাক আনা পসিবল না কোনোভাবে। একদম পার্মানেন্টলি এই কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে, এটা আর কখনোই ব্যাক আনা পসিবল হবে না। তো আমরা এটা বুঝলাম, মাউসের এটা বুঝলাম। এবার আসছি আমরা সেকেন্ড সেকেন্ড পয়েন্টটাতে। সেকেন্ড ফোল্ডারে কি আছে একটু দেখি, আসেন। ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট। তো এখানে আছে কি কি দেখেন, নিউ ফোল্ডার তৈরি, রিনেম, কপি অ্যান্ড কাট, কপি কাট পেস্ট ডিলিট, রিস্টোর। কপি কাট পেস্ট কিন্তু আমরা দেখেছি, যেভাবে দেখছি ওভাবে এভাবেই বাকিগুলোও হবে। আর তারপর হচ্ছে ফাইল অ্যান্ড ফোল্ডার লোকেশন বোঝা। তো এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলাই। আর এই চারটা যেগুলো আছে এগুলা কি, এগুলো হচ্ছে ডেকোরেশন পারপাসে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমি আসলে মনে করেন যে আমার কাছে কয়েকটা, একটা মিউজিক আছে, একটা ফাইল আছে, একটা ইমেজ আছে, একটা ভিডিওগুলো আছে, সেগুলো কিভাবে সাজাবো, সেগুলোর জন্য এক একটা আলাদা আলাদা একটা ফোল্ডার বানাবো। তো এই চারটা হচ্ছে আমাদের যে উইন্ডোজ আছে, আপনাদের হয়তো উইন্ডোজ 10 আছে, আমার আছে উইন্ডোজ 11। এই উইন্ডোজ প্যাকেজ থেকেই এরা মূলত ডিফল্ট হিসেবে দিয়ে দেয় কোথায়, ফাইল এক্সপ্লোরারে দিয়ে দেয়। দেখেন আপনি যখন এভাবে আসবেন দিস পিসিতে, দেখবেন যে ডিফল্ট হিসেবে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার্স, মিউজিক, ভিডিওস, এগুলো আপনাকে ডিফল্ট হিসেবে উইন্ডোজ থেকে দিয়ে দিছে। এবং এগুলো হচ্ছে আপনার ইউজারের মধ্যেই আছে। মনে করেন যে দেখেন ডাউনলোড দেওয়া আছে, এটা কিন্তু আসলে অরিজিনাল পাথ না, হ্যাঁ, অরিজিনাল পাথ না। এটা মূলত অ্যাকচুয়ালি দেখেন ফার্স্টে বোঝা যাচ্ছিল না, বাট এখন দেখেন এটা মূলত সি ড্রাইভ থেকে আসছে, সি ড্রাইভ ইউজার, মানে এটা মূলত উইন্ডোজ থেকেই অটোমেটিক্যালি এইটা বানিয়ে দিছে, এগুলা বানিয়ে দিছে ফোল্ডার সাজিয়ে রাখার জন্য। আপনি এভাবে মেনটেন করবেন, ইন ফিউচার হয়তো আপনার এভাবে সাজিয়ে রেখে নানান জায়গায় আপলোড করা লাগতে পারে। যেমন আমাদের এই কোর্সের মধ্যে নানান আমরা হচ্ছে গুগল ড্রাইভ দিব, সেখানে আপনারা হোমওয়ার্কগুলো আপলোড করবেন। তো সেজন্য এগুলো অনেক দরকারি জিনিস। এবার এসে আমরা নেক্সট পয়েন্টে, নিউ ফোল্ডার তৈরি, রিনেম, আসেন এগুলো দেখি আমরা, এবং এগুলো সব দেখবো। রিনেম, কপি কাট পেস্ট, ডিলিট, রিস্টোর, ফাইল বা ফোল্ডার লোকেশন। আচ্ছা,
তো আমরা কোথায় গেছিলাম বলেন তো? এখানে গেছিলাম, আর ধরেন এটা এখান থেকেই আমরা নতুন একটা ফোল্ডার বানাবো, নিউ ক্রিয়েট করে ফোল্ডার বানাবো। দেখেন বানাইছি না? তো এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারি, চাইলে লিখতে পারি, মনে করেন যে ফোল্ডার ওয়ান, ঠিক আছে, ফোল্ডার ওয়ান। তো আমরা আবার চাইলে এখানে থাকা অবস্থায় আবার রিনেম করতে পারি। রিনেম করতে হলে একদম উপরে যেতে হবে, কাট আছে দেখেন, এটার পাশে কপি আছে, এটা হচ্ছে পেস্ট, আর এটা হচ্ছে রিনেম। এবার রিনেম করে লিখতে পারি যে মাই ফার্স্ট ফোল্ডার, দেখছেন? মাই ফার্স্ট ফোল্ডার লেখার পর এবার হচ্ছে এটাকে চাইলে আমি কপি করে আরেকটা কপি করলাম। এবার কন্ট্রোল ভি দিলে আরেকটা কপি হয়ে যাবে, আরেকটা ভি দিলাম, দেখেন কপি টু হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে এই তিনটা ডিলিট করতে। দেখছেন? ডিলিট করার আগে আমি একটু ডেস্কটপে যাই। ডেস্কটপে যেতে হলে উইন্ডোজ ডি, তারপর হচ্ছে রিসাইকেল বিনে যাব, খুলে রাখবো। হ্যাঁ, তো তো এগুলো হচ্ছে এখানে যা যা আছে সেই ডিলিট করে দিছি। দেখবেন যে ডিলিট করলে এখানে চলে আসতেছে। যেহেতু আমার রিস্টোর করতে হবে, তাই সম্পূর্ণ ডিলিট করব না, মানে শিফট ডিলিট দিয়ে ডিলিট করব না, আমরা নর্মালি ডিলিট করব। তো নর্মালি ডিলিট করতে হলে শুধুমাত্র তিনটা সিলেক্ট করার কয়েকটা ওয়ে আছে। যেমন মনে করেন আমি আরেকটা কপি করি এখানে, কন্ট্রোল সি কন্ট্রোল, মনে করেন যে আমি এই কপি করছি, এখন আমি সবগুলো সিলেক্ট করতে চাচ্ছি। সিলেক্ট করার কয়েকটা ওয়ে আছে, যেমন এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে শিফট চাপ দিয়ে এটা ধরবো, মানে এই কয়টা আমি ডিলিট করতে চাই। তাহলে এভাবে ক্লিক করব। এখন যেটা ফার্স্ট, ধরেন এটা ডিলিট করব না, জাস্ট এখান থেকে এটা ডিলিট করব। তো এভাবে এভাবে রাখা এটা বাদে খুব কষ্ট হয়ে যায়। তো তখন কি করতে হবে? ফার্স্ট এটা ক্লিক করবেন, আর লাস্ট এটা ক্লিক করার সময় শিফট দিয়ে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এবার ডিলিটে চাপ দিবেন কিবোর্ড থেকে, ডিলিট হয়ে গেল। এবার দেখবেন যে যা আমরা ওপেন করছিলাম সেগুলো আবার কোথায় আছে? রিসাইকেল বিনেও আছে। রিসাইকেল বিন, আচ্ছা এটা না, ওটা আছে হচ্ছে উইন্ডোজ ডিতে যায়, আবার মনে হয় রিমুভ হয়ে গেছে। এই দেখেন সেকেন্ড ভিডিও সবগুলো চলে আসছে। কন্ট্রোল এ দিব। ও আচ্ছা, আমরা তো ডিলিট করবো না, তো আমরা তো হচ্ছে রিস্টোর করব। ধরেন আমরা হচ্ছে এই ফোল্ডার রিস্টোর করবো আর কি। হ্যাঁ, তো সেটা করতে হলে আমার এই অপশন এটা ক্লিক করতে হবে, তারপর এটা রাইট ক্লিকে যেতে হবে, তারপর রিস্টোরে যাব। দেখেন চলে আসছে, এই দেখেন চলে আসছে মাই ফার্স্ট ফোল্ডার। তো এভাবেই আর কি আমরা এভাবে দেখতে পারি। এখন আমি চাচ্ছি এই ফার্স্ট ফোল্ডারের লোকেশনটা দেখতে, কোথায় আছে এটা। হ্যাঁ, যদিও এখন কোথায় আছে এটা কিভাবে দেখবো? এটা ক্লিক করব আমরা, উপরে দেখবো যে এই লেখা আছে, এখানে এটা কোথায় আছে। ডি টাইপের মধ্যে উপরে যেটা থাকবে ডি, ডি, তারপর হচ্ছে কোলন, এইটুকু অংশ হচ্ছে আপনার ড্রাইভের অংশ। এরপরে হচ্ছে আপনার ফোল্ডার, বাকিগুলো সব ফোল্ডার। যেমন প্রান্ত ইম্পর্টেন্ট ডক্স এর মধ্যে জিনিয়াস ডিজিটাল মার্কেটিং, এটার মধ্যে এই ফোল্ডারটা আছে, তাই এরকম দেখাচ্ছে। কিন্তু যে ফাইলটা থাকবে, সেই ফাইলটা থাকবে সেই ফাইলটা আমরা কিভাবে পাত্তা পেতে পারি? যেমন হচ্ছে দেখেন, এটা ক্লিক করলাম, এখানে কিন্তু কার টেক্সট পাওয়া যাচ্ছে না, কিছুই নাই। এটা এখন কিভাবে করব? এটার অরিজিনাল পাথটা, একদম ডাইরেক্ট পাথ পেতে হলে আপনার, বা লোকেশন পেতে হলে আপনার এটা ক্লিক করা অবস্থায় মাউসের রাইট ক্লিক করবেন, তাহলে অপশন ওপেন হবে। তারপর কই যাবেন বলেন তো? কপি এস পাথ, কপি এস পাথে চাপ দিবেন, তাহলে কি হবে? আপনার ফুল লোকেশনটা আপনি দেখতে পারবেন। তো আপনার এখন এখানে আমি পেস্ট করে দিই। দেখেন, দেখেন, দেখেন কমপ্লিট একটা পাথ চলে আসছে। এটা এই পুরোটা মানেই হচ্ছে এই টেক্সট, এই যে এই কার ডক টেক্সট, বুঝছেন? তো তার মানে কি, সরি, ক্যাট ডক টেক্সট। আর তার মানে হচ্ছে ডি এইটুকু হলেও ড্রাইভ, এর পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে, এটা হচ্ছে ফোল্ডার, এটাও ফোল্ডার, একদম লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইলের নাম। তো এটাই হচ্ছে ফাইলের পাথ। তো আমরা দেখেন ফাইল বা ফোল্ডারের লোকেশন। তো আমরা পরেরটায় চলে যাই, আসেন। এটা আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। হুম, আচ্ছা, আপনারা কি দেখতে পারতেছেন? হ্যালো? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা,
তো এবার আমরা কি নিয়ে আলোচনা করবো? ডাউনলোড অ্যান্ড আপলোড। কি কি টপিক আছে দেখি আসেন। ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড, ডাউনলোডের ফাইল কোথায় গেছে খুঁজে বের করা, ওয়েবসাইটে ফাইল আপলোড করা, গুগল ড্রাইভে ফাইল আপলোড, ওয়েবসাইটে ফাইল আপলোড, এটা আপনারা কি দেখবেন? এটা আচ্ছা ঠিক আছে, দেখাবো। গুগল ড্রাইভে ফাইল আপলোড, তারপর হচ্ছে ফেসবুকে ফাইল আপলোড। তো এই গুগল ড্রাইভটা পারলে বাকিগুলোও পারবেন। তারপর থেকে দেখাই আসেন। কি বললো? ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করা। তো নর্মালি আমরা মনে করেন যে একটা ডগ বা একটা ফাইল ডাউনলোড করবো, না একটা পিডিএফ নামালাম, ধরেন পিডিএফ। ফাইল মনে করেন যে একটা ইমেজও তো একটা ফাইল হয়, ইমেজে নামাই। আসেন, ক্যাট, দেখেন একটা ক্যাটের পিকচার আমরা সার্চ করলাম, এটা আমরা সেভ করলাম। এটা একটা ফাইল, এটা একটা ওয়েবপি ফাইল। দেখেন লেখা আছে ওয়েবপি ফাইল। একটা ইমেজও কিন্তু একটা ফাইল। ধরেন আমরা ডাউনলোডে সেভ করলাম। সেভ করার পর এবার হচ্ছে এটা কোথায় গেছে, এটা খুঁজে বের করার বেশ কয়েকটা অপশন আছে। সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই যে দেখেন একদম উপরে থ্রি ডট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড, এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটা ডাউনলোড হয়েছে। এবং এখানে ক্লিক করলে এটা কোথায় আছে, এই যে ডাউনলোড ফাইল এটা কোথায় আছে এটা দেখতে পারবেন। দেখেন কোথায় আছে, এখানে ডিরেক্ট নিয়ে আসছে এখানে। এবার আপনি চাইলে এই পাথটা মানে কোথায় ডাউনলোড হবে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন? সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর ডাউনলোডে যাবেন। দেখেন আমার ডাউনলোড রেখেছি এখানে, এবং লোকেশন দেওয়া কোথায় বলেন তো? ডি ড্রাইভে। এই কারণে আমার সবগুলো সেভ হচ্ছে ডি ড্রাইভে। আমি যদি এখান থেকে চেঞ্জ করে অন্য কোনো লোকেশন দিয়ে দিই, ধরেন আমি লোকেশন ডি দিব না, আমি আমার ইচ্ছা হচ্ছে আমি জি দিব, জি দিব। তাহলে দেখেন সিলেক্ট করলাম, এখন যতগুলোই ডাউনলোড করব সব জি জি ফোল্ডার জি ড্রাইভে চলে যাবে। আচ্ছা এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। গুগল ওয়েবসাইটে ফাইল আপলোড, গুগল ড্রাইভে ফাইল আপলোড। তো আমরা নর্মালি যেভাবে আপলোড করি কোথাও, ড্রাইভটা দেখে আপনাদেরকে। কারণ হচ্ছে ওয়েবসাইটে আপলোড একটু জটিল প্রসেস, আপনাদেরকে ড্রাইভটা দেখাই। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে কীভাবে যাব আপনাদেরকে শিখিয়েছিলাম এর আগের ক্লাসে, আবার দেখাচ্ছি আজকে। আসেন, প্রথমে গুগলে চাপ দিব, গুগলে ক্লিক করব। নর্মালি আসে না, তাই আপনার উপরে সার্চ বারে লিখতে হবে google.com। তারপর এই দেখতেছেন একটা আইকন, সিম্বল বলা হয় এটাকে, এটাকে ক্লিক করবেন। এর মধ্যে গুগলের সব প্রোডাক্টগুলো আছে। তারপর এই দেখেন ড্রাইভে চলে যাবেন। ড্রাইভে চলে যাওয়ার পর যে কোনো একটা ক্লিক করবেন। ধরেন এখানে এটা ক্লিক করলাম। এটা ক্লিক করে আমি ফাইল আপলোড করলাম। এই দেখেন জাস্ট এটা শুধু নর্মালি দেখাচ্ছি, কারণ সামনে আমরা গুগল ড্রাইভ ব্যাপারে আরো একটা পোর্শন দেখবো, সেখান থেকে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। দেখেন ডাউনলোড আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, বা চাইলে রিনেম করতে পারি, বা চাইলে ধরেন আপনাদেরকে শেয়ার করে দিতে পারি। দেখেন শেয়ার করলাম, শেয়ার করার পর দেখেন রেস্ট্রিক্টেড, এটা অফ করে দিলাম। কপি করে আপনাদেরকে দিয়ে দিতে পারি, বা আছে যে কাউকে দিয়ে দিতে পারি, শেয়ার করতে পারি। আচ্ছা এটা আমরা পরে আরো আরো বিস্তারিতভাবে দেখব। তো এটা হয়ে গেল। এবার নেক্সটে চলে যাই আমরা। ফাইল টাইপ বা এক্সটেনশন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখেন কি কি আছে। ইমেজের অনেকগুলো ফাইল টাইপ আছে, যেমন হচ্ছে জেপিজি দেখলাম, পিএনজি দেখলাম, আর আরো বেশ কয়েকটা আছে, জিআইএফ আছে। আপনারা কি জিআইএফ ইমেজের নাম, ইমেজ এক্সটেনশনের নাম শুনছেন? ওটাকে অনেকে গিফ বলে। হ্যালো দিবাপু। না শুনি। আচ্ছা জিআইএফ বলতে গেলে বোঝায় যে মানে ধরেন একটা ইমেজ, এই যে ক্যাটালগ। গুলো যে আমরা মেসেঞ্জারে সেন্ড করে থাকি সেগুলো না? হ্যাঁ হ্যাঁ, জিআইএফ একটা আলাদা অপশনই আছে, এটা অনেকটা হ্যাঁ হ্যাঁ
বলতে পারেন শর্ট ভিডিও টাইপের যেগুলো ইমেজ আছে সেগুলোকে বলা হয় জিআইএফ। এই দেখেন, দেখেন, এটা জিআইএফ ওপেন করলাম, দেখেন হালকা একদম শর্ট একটা ভিডিও। তো এইভাবে ইমেজগুলো বানানো যায়। এটা ইমেজের একটা এক্সটেনশন, কিন্তু সবচেয়ে জনপ্রিয় এক্সটেনশন হচ্ছে কোনটা? জেপিজি এবং পিএনজি। তো জেপিজি জেপিজি হচ্ছে পিএনজি যে ফরম্যাটগুলো থাকে, সেই সেই ফরম্যাটগুলো মূলত সাধারণত ব্যাকগ্রাউন্ড যে ইরেজ করা থাকে না, অনেক ইমেজে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজ, ওগুলো ম্যাক্সিমাম থাকে পিএনজি। আপনি যে কোনো কিছু সার্চ দিবেন ক্যাট পিএনজি, আপনাকে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ ইরেজ হয়ে গেছে, মানে এই ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এই টাইপের ইমেজই বেশি দেখাবে। আসলে সার্চ দিয়ে আমরা ক্যাট পিএনজি, দেখেন এই যে ক্যাট চাপ দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, ফাঁকা। আমি চাইলে এটাকে ইউজ করতে পারি, শুধুমাত্র এই যে ক্যাটের ছবি দেখাবে, ব্যাকগ্রাউন্ড আর কিছু নাই। তো পিএনজি মূলত এটার ব্যাকগ্রাউন্ডের জন্যই আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভেবল থাকে, এর জন্যই বেশি ইউজ করা হয়। আর জেপিজি তো নর্মাল নর্মাল আমরা ফাইল যে কোনো কিছুই জেপিজিতে সেভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে দেখেন পিডিএফ ডকুমেন্ট, একটু আগে আমরা যে ফাইল ওপেন করেছিলাম একদম শুরুতে, দেখতে পারতেছেন একদম উপরে যাই আমরা, আসেন, এই যে ফাইল ওপেন করলাম, এটা একটা পিডিএফ ফাইল। পিডিএফ এর এক্সটেনশন কি? ডট পিডিএফ। আমরা আবার একটু দেখি, আসেন কি ব্যাপার। ডাউনলোডে চাপ দিলাম, তারপর হচ্ছে দেখেন, এই দেখেন প্রতিটা ফাইলের পাশে কি আছে দেখেন তো, কি আছে বলেন তো, এখানে কি দেওয়া আছে? ডট পিডিএফ। তো এগুলো হচ্ছে আপনার পিডিএফ এক্সটেনশন। আর পিডিএফ এক্সটেনশনের একটা সুবিধা আছে, আপনি যে কোনো ডক ফাইলকে আপনি যখন পিডিএফ এক্সটেনশনে কনভার্ট করবেন, এটার রেজুলেশন অনেক হাই হয়ে যায়, দেখেন কি হাই রেজুলেশন, খুব ক্লিনলি দেখা যাবে। ইমেজও আপনি চাইলে, মনে করেন অনেকগুলো ইমেজ, আপনি চাইলে সেইটাকে পিডিএফ ফাইলে রাখতে পারেন, তাহলে এটার অনেক বেড়ে যাবে, রেজুলেশন বেড়ে যাবে, একদম ক্লিয়ার দেখা যাবে। তারপর মনে করেন যে আপনি আহ, কোনো একটা ডকুমেন্ট ফাইল ওপেন করি নাই যদিও, ডকুমেন্ট ফাইলকে যখন আপনি কোনো পিডিএফে কনভার্ট করবেন বা সে কনভার্ট না করবেন, তখন দেখবেন যে আপনি কোনো দোকান থেকে যদি সেগুলো বের করতে চান, তাহলে দোকানদারই বলবে যে আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করে আমাকে দেন, না হলে পিকচার ফেটে যায় বা পিকচার কোয়ালিটি ভালো আসে না। আচ্ছা, তো এবার আর কি দেখলাম, দেখেন ডকেক্স ফাইল, যে আমাদের মাইক্রোসফটের ওয়ার্ডের যে ফাইলগুলো আছে, দেখেন ওয়ার্ড ফাইল, নাম শুনছেন না আপনারা? অনেকেই হয়তো শুনছেন না, বা কাজ করা হয়েছে বিগত দিনে। নওশিন আপু, আপনি বোধহয় বলছিলেন যে আপনি ওয়ার্ড এক্সেলে অনেক কাজ করেছেন বিগত দিনে। না, আমি বলিনি। ও আচ্ছা। আচ্ছা, আমরা মূলত ওয়ার্ড এক্সেলে নানান ধরনের কাজ সংক্রান্ত ফাইল সেখানে এক্সপোর্ট করে রেখে দিই। তো ডকেক্স ফাইলটা হচ্ছে এরকম, যেমন এখান থেকে যেমন এটা আমি বানিয়েছি, এই জিনিসটা, এটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে বানিয়েছি। ওয়ার্ডে বানিয়ে তারপর হচ্ছে সেভ করেছি পিডিএফ ফাইলে, যাতে সে খুবই ইজিলি এটা দেখতে পারেন আপনারা। ডকেক্স অনেক সময় দেখা যায় যে ডকেক্স ফাইল দেখা যায় যে ফোন দিয়ে ওপেন হয় না, বাট পিডিএফ ওপেন হয়, ফোন দিয়ে ওপেন হয়, পিসি দিয়ে ওপেন হয়, বা আপনি যে কোনো ডিভাইসে চালান না কেন, পিডিএফ ইজিলি ওপেন হয়ে যায়। বাট ডকেক্স অনেক সময় ওপেন হয় না, ওপেন করতে গেলে বলে যে আপনি আরেকটা আরেকটা অ্যাপ নামান। সেম টু মাইক্রোসফট এক্সেলের এক্সেল এসএক্স ফাইল। এক্সেলে আমরা কি করি বলেন তো, আপনারা কি কেউ এক্সেলে কাজ করছেন? কেউ কি করেছেন এক্সেলে, বা হালকা টাচ করেছেন কিনা, বা হালকা আইডিয়া আছে? কাকুলি আপু, জিনিস হিসাব করা, যেরকম এক্স্যাক্টলি স্কুলে এক্স্যাক্টলি এগুলা হ্যাঁ, হতো, এই type ঠিক বলেছেন, যে কোনো কিছু হিসাব রাখার জন্য আমরা এক্সেল ইউজ করে থাকি। এখানে অনেক ধরনের ফাংশন আছে, এমনকি আপনি চাইলে এই যে ক্যালকুলেটরের কাজ, ক্যালকুলেটরে যা যা কাজ আছে এটা লাগিয়ে না, আপনি এক্সেলই পুরোটা করতে পারেন। নির্দিষ্ট ফাংশন আছে, এটা ইউজ করতে পারেন, এগুলা খুবই অ্যাডভান্স লেভেলের। তো আমরা পরে দেখবো এগুলো। পিপিটিএক্স, পিপিটিএক্স ফরম্যাট, পাওয়ার পয়েন্ট,
যে আমরা যে এখন এটা দেখতেছি, এটা একটা পিপিটিএক্স ফরম্যাট, যদিও আমি এটা বানিয়েছি ক্যানভা দিয়ে, বাট এটা একটা পিপিটিএক্স ফরম্যাট, মানে পাওয়ার পয়েন্টের যে ফরম্যাটটা থাকে, যেটা দিয়ে আমরা স্লাইডগুলো দেখি, এই যেমন স্লাইডগুলো দেখতেছি পিছনে, তো এটাকে বলা হয় একটা পিপিটিএক্স ফরম্যাট। এক পাশ থেকে আরেক স্লাইডে চলে যায়। তারপর হচ্ছে জিপ বা রার, দেখেন কম্প্রেস ফাইল এটাকে বলা হয়। এখন জিপ বা রার, আমাকে জানি কে কোশ্চেন করেছিলেন আগের ক্লাসে যে আসলে এটা কি, আমি কিছু বুঝি নেই। আহ, আছেন কেউ জিপ বা রার ফাইল সম্পর্কে জানেন না বা বুঝেন না কি? আচ্ছা কাকুলি আপু, জিপ বা রার ফাইল হচ্ছে এমন ধরনের ফাইল যে ফাইলের মাধ্যমে আপনি ধরেন আপনার কাছে একটা 10 জিবি এর একটা ফাইল আছে। এখন 10 জিবি এর ফাইল কি জীবনও হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে সেন্ড করা যায় বলেন? না, যায় না। তখন আমরা কি করি, ফাইলটাকে ছোট করার জন্য জিপ ফাইল বা রার ইউজ করি। আবার মনে করেন আপনি কাউকে একটা জিনিস শেয়ার দিলেন, শেয়ার দিয়ে আপনি চাচ্ছেন যে আহ, সেটাকে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে, যাতে কোনোভাবে কেউ হ্যাক করে নিয়ে যেতে না পারে। হ্যাঁ, তো এটাও এখানে করা যায়। আমরা একটা টেস্ট করে দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাদের সামনের দিনে হয়তো এই জিপ ফাইলই আপলোড করা লাগতে পারে নানান প্লেসে। কারণ হচ্ছে আহ, আমরা যখন কোনো ক্লাস করাবো, হোমওয়ার্কটা আমরা অনলাইনে আর কি বলতে পারি যে আপনার ফোল্ডার বানিয়ে তারপর হচ্ছে জিপ করে তারপর হচ্ছে আপলোড দিবেন গুগল ড্রাইভে। তখন আপনার এগুলো ইউজ করা লাগবে অনেক বেশি। তা আসলে আমরা কয়েকটা ফাইল ক্রিয়েট করি, বেশ কয়েকটা ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে আর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আচ্ছা, টু। তারপর মনে করেন যে একটা টেক্সট ক্রিয়েট করলাম। এরপর মনে করেন যে একটা ওয়ার্কশিট ক্রিয়েট করলাম, এটা এক্সেল শিট। এটা হচ্ছে আরটিএফ, একটা ওয়ার্ড ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, অনেকগুলো ফাইল। এবার এবার আমি চাচ্ছি যে আহ, এই সবগুলোকে এটা কে জিপ করে আমি এটা এই ফোল্ডারের মধ্যে রাখতে। জিপ করলে সুবিধা কি, মনে করেন এগুলো অনেক ফাইল সাইজ। তো জিপ করলে সুবিধা হচ্ছে, এক নাম্বার কি বলছি আমি, যে ফাইলটাকে যখন আপনি জিপ করবেন তখন ফাইলের সাইজটা অনেক কমে যায়, ইজিলি বহনযোগ্য হয়। তো আর আরেকটা সুবিধা হচ্ছে যে আহ, এই জিপ করার পর আপনি চাইলে যে কোনো জায়গায় ইজিলি শেয়ার করতে পারবেন, যে ফোল্ডার কখনো শেয়ার করা যায় না। আপনি দেখেন, আমি মনে করেন যে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, এই যে এটা হচ্ছে ফোল্ডার, তাই না? সরি, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাট। আমি কখনোই এই ফোল্ডারটাকে আমি শেয়ার করতে পারবো না। দেখেন, দেখেন, এই দেখেন ফোল্ডার ওপেন করতে বলতেছে, তাই না? বাট আমি যখন এই ফোল্ডারটাকে আমি জিপ করব, দেখেন কিভাবে জিপ করতে হয়। তো আপনাদের হয়তো পিসিতে হয়তো এই জিপটা কাজ নাও করতে পারে। দেখেন কম্প্রেস কাজ না করতে পারে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে উইনরার নামিয়ে নেওয়ার, বা 7 জিপ। আপনাদের কি পিসিতে উইনরার আছে অথবা 7 জিপ আছে? রেসপন্স করবেন। আচ্ছা, উইন্ডারটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ, আপনারা নামিয়ে দিবেন। দেখাচ্ছি, অনলাইন থেকে নামাতে পারেন, এটা একদমই ফ্রি টাইপের অ্যাপ। উইন্ডার, আপনাদের পিসি যদি 32 বিটার হয় তাহলে 32 বিট, আর যদি 64 বিটার হয় 64 বিট। নামিয়ে নেবেন, বিট আমার লাগবে না, আপনি চাইলে এভাবেই সার্চ দিতে পারেন উইন্ডোর রার। অফিসিয়াল সাইট হচ্ছে এটাই। উইন্ডার ডাউনলোড লিখবেন, তাহলে বেটার হয়। ডাউনলোড, এই দেখেন লেটেস্ট ভার্সন, নামিয়ে ফেলবেন ব্যাস। এখানে ক্লিক করবেন, নেমে যাবে। নামিয়ে ইনস্টল করে নেবেন। এটা একদমই ফ্রি অ্যাপ্লিকেশন, এটা আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তারপর আর কি আছে দেখি, আসেন। mp4.mp4, আপনাদের যে ভিডিওগুলো আছে বা যে ভিডিওগুলো ডাউনলোড করেন অনলাইন থেকে, সেই ভিডিওগুলো মনে করেন যে আপনি একটা ইউটিউব ভিডিও নামাবেন। তো ইউটিউব ভিডিও নামানোর সবচেয়ে পাওয়ারফুল
ওয়েবসাইট এবং সবচেয়ে আগের যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে সেভেন। সেভেন অনেক পুরানো একটা সাইট, এটা আমি প্রায় 2014 থেকে বা 15 থেকে ইউজ করতেছি এটা। সেভ ফ্রম ডেট এটা আপনারা ইউজ করতে পারেন। এখানে শুধুমাত্র ইউটিউব না, এখানে আপনারা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরো অনেক ধরনের সাইট আছে। ডেইলি মোশন আপনি যেগুলো ইউটিউবে না পাবেন যে ফাইলগুলো, সেগুলো ডেইলি মোশনে পেয়ে যাবেন। তো এই ফাইল, এই ভিডিওগুলো এখানে পেস্ট করবেন, ধরেন লিঙ্ক কপি করে এখানে পেস্ট করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো যেই ফরম্যাটে ডাউনলোড হবে সেটা হচ্ছে MP4। নর্মালি MP4 এ ডাউনলোড হয়। যেমন আমি যে স্ক্রিন রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ড করাতে যেই ফাইল এক্সটেনশন ইউজ করতেছি সেটা হচ্ছে MP4। তারপর আমরা নেক্সটে চলে যাই, এটা শেষ আমাদের। পরবর্তীতে হচ্ছে উইন্ডোজ সার্চ অ্যান্ড বেসিক নেভিগেশন। তো উইন্ডোজ সার্চ, উইন্ডোজটা কোনটা বলেন তো? এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে কোথায় উইন্ডোজ আছে বলেন তো? উইন্ডোজ অপশন কোথায়? তো আমরা মূলত এই যে টাস্কবার আছে, এটা এটা কি জানেন? এই নিচেটাকে কি বলা হয়? টাস্কবার। টাস্কবারের মধ্যে একদম কর্নারে আপনাদের পিসিতে এক থাকবে কোথায়? তাহলে ভাইয়া জি, হ্যাঁ, সার্চের পাশেরটা। এটাই হচ্ছে উইন্ডোজের সিম্বল। তো এটাকে নর্মালি স্টার্ট লেখা হয়, বাট এটাকে উইন্ডোজ সি বলা হয়। আপনি যখন কিবোর্ডে দেখেন, এই দেখেন কিবোর্ডে যখন এটা প্রেস করবেন তখন এটা ওপেন হবে, দেখেন ক্লিক করলাম, ওপেন হচ্ছে। এবং দেখেন এখানে আলাদা একটা দুনিয়া আছে, কতগুলো ফাইল আছে তাই না? দেখেন ক্যাটাগরি ওয়াইজ আছে। আপনি আপনি যদি মনে করেন যে না আমার মন চাচ্ছে না সার্চ করতে, আপনি এখানে নিচে থেকে দেখবেন যে কয়টা অ্যাপ নামিয়েছেন সব দেখতে পারবেন এখানে। কি বলছে দেখি আসেন। উইন্ডোজ সার্চের ব্যবহার: ফাইল ফোল্ডার সার্চ, অ্যাপ্লিকেশন সার্চ, সেটিং সার্চ, পিসির বিভিন্ন লোকেশন খুঁজে বের করা। আসেন এগুলো সবগুলো আমরা আস্তে আস্তে দেখি। তো ফার্স্টে আমরা দেখি হচ্ছে অ্যাপ্লিকেশন সার্চ। একটু আগে আমরা কি সার্চ করলাম বলেন তো? প্রথমে আমি 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 একটু দেখাই যে টাস্কবার আছে, টাস্কবারের পাশে আহ, মাঝখানে, বা আপনাদের যদি উইন্ডোজ 10 থাকে তাহলে একদম কর্নারের নিচে, তাই না? কর্নারের নিচে এখানে এই বাটনটা থাকবে। তো আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন, অথবা কিবোর্ডের কোনটা, এই যে উইন্ডোজ, দেখেন গ্রিন কালারের এই বাটনটা ইউজ করবেন। ক্লিক করলে তাহলে কি হবে দেখেন, ওপেন করছি, দেখেন এরকম আসে। এবার আপনি সার্চ করবেন ওয়ার্ড ফাইল, বা অথবা যে কোনো যেটা মন চায়। আমি মনে করেন আমি ক্যালকুলেটর সার্চ করব। ক্যালকুলেটর, ক্যাল পুরোটা লিখেও নেই, অটোমেটিক চলে আসলে এই দেখেন। তো এবার এখানে একটা সুবিধা আছে, মনে করেন যে আপনি ওয়ার্ড ফাইল ই করলেন, সরি ওয়ার্ড না, অন্য একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ, মনে করেন কোন অ্যাপ ধরবো, ধরেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ই করলাম, এটাও হচ্ছে না, এটা না। এই দেখেন এটা একটা সিঙ্গেল অ্যাপ যেটার সঙ্গে কোনো মাইক্রোসফটের কানেকশন নেই, তাই না? যখন না থাকবে তখন হচ্ছে আমি চাইলে ইজিলি এটা আনইনস্টল করতে পারবো ডিরেক্ট এখান থেকে। এমনকি আমি দেখতে পারবো যে এই এই যে অ্যাপটা আছে এটার লোকেশনটা আসলে কোথায়। এই দেখেন কোথায় লোকেশন আছে, অনেক দূরে, এটা আমি খুঁজে পেতাম সহজে। এটা আমার খুঁজতে গেলে অনেক দূরে যেতে হতো, কিন্তু এই উইন্ডোজ সার্চ বারের কারণে আমি ঠিক সহজেই এটাকে সার্চ করতে পারতেছি। এমনকি এটা আমাকে কই নিয়ে যাচ্ছে বা এটার লোকেশন অ্যাকচুয়ালি কোথায়, সেই লোকেশনটাকে আমরা গ্র্যাব করতে পারতেছি, তাই না? বা আমি চাইলে এটাকে পিন করতে পারি, দেখেন লেখা আছে কি পিন টু স্টার্ট। আমি চাইলে পিন টু স্টার্ট যখন দিব তখন আমার, দেখেন আমি পিন টু স্টার্ট দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু ক্লিক করব না, জাস্ট হচ্ছে উইন্ডোজ ক্লিক করব। তো অটোমেটিক্যালি পিন হয়ে গেছে, দেখেন এই যে পিন, কি কি পিন আছে। তো আমি এগুলো অ্যাকচুয়ালি করি নাই, তাও ওখানে দিয়ে রাখছি কেন জানি। দেখেন ফার্স্ট টোন ক্যাপচারও পিনের মধ্যে চলে আসছে। যখন আমি ফার্স্ট টোন ক্যাপচার, এটা হচ্ছে একটা স্ক্রিন রেকর্ড করার একটা অ্যাপ। অনেক অল্প এমবি খরচ হয়। যেমন মনে করেন যে আপনারা কি ওবিএস এর নাম শুনছেন? ওবিএস স্ক্রিন রেকর্ডার, কেউ কি নাম শুনছেন? একটু বলেন তো। আচ্ছা, ওবিএস হচ্ছে একটা ওপেন সোর্স স্ক্রিন রেকর্ডার।
তো সামনে আমাদের স্ক্রিন রেকর্ডের একটা সেশন আছে, মানে এখানে একটা অপশন আছে, সেখানে আমরা এ নিয়ে আলোচনা করব। তো আমরা ওবিএস আগে ইউজ করতাম যখন হচ্ছে অন্য কোনো বিকল্প ছিল না, বাট এখন আমাদের বিকল্প আছে। সেটা হচ্ছে ফার্স্ট টোন ক্যাপচার। এটা আপনারা কি নাম শুনছেন কখনো? এটা ইউজ করার মেইন কারণ হচ্ছে, আপনি যখন ওবিএস ইউজ করতেছেন, আপনার আধা ঘন্টার ভিডিও রেকর্ড করতে গেলে প্রায় 1 থেকে 2 জিবি নষ্ট করে ফেলবে তারা ওবিএস এ করতে গেলে, বা একটু রেজুলেশন, বা আপনি যদি একটু কম রেজুলেশন চান তাহলে সেক্ষেত্রে একটু ফাইল সাইজ কম হতে পারে। বাট এখানে একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট যে যেরকম রেজুলেশন যা দেখতেছেন এগুলা একদম ক্লিয়ারলি দেখা যাবে, কিন্তু অনেক অল্প এমবি কাটবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, কি দেখা যাচ্ছে এখানে 20 মিনিটের একটা রেকর্ডিং চলতেছে, কিন্তু মাত্র অল্প এমবি ইউজ হয়েছে, মাত্র 123 এমবি। তো এটা অ্যাকচুয়ালি অন্য কোনো অ্যাপে নেই, যদিও দু একটা আছে, বাট সেগুলো সেই অ্যাপগুলো আবার একটু বেশি জায়গা খেয়ে ফেলে, মানে নিজেরাই জায়গা বেশি খেয়ে ফেলে, ডাউনলোড তো দূরের কথা। তো আমরা দেখলাম হচ্ছে কি, উইন্ডোজ সার্চের ব্যবহার দেখলাম, ফাইল ফাইল বা ফোল্ডার সার্চ করলাম, অ্যাপ্লিকেশন সার্চ করলাম, সেটিং সার্চ, আর পিসি এর বিভিন্ন লোকেশন খুঁজে বের করা, এটা তো করলাম। জাস্ট বাকি হচ্ছে আমাদের সেটিং সার্চ। আচ্ছা, দেখি আমরা সেটা। দেখেন স্টার লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে সেটিং সেটিং সার্চ, লিখতেও হচ্ছে না, জাস্ট স্টার ক্লিক করলাম, চলে আসছে। এই দেখেন, ওপেন করলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। এই দেখেন সেটিংস, সেটিংসে আমি কোথায় যাব, বা আচ্ছা আমি যদি চাই এখান থেকে আপডেট দিতে পারবো এখান থেকে, রেগুলার চেক করবেন আপডেট। তারপর আমি যদি চাই টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লিক করতে, কি কি আছে এখান থেকে আপনি চাইলে ঠিক করে নিতে পারেন। তো এটাই হলো একটা বেসিক ধারণা উইন্ডোজের। এবার আমরা নেক্সটটায় চলে যাই, ব্রাউজার বেসিক। আমরা এখন কোথায় আছি? একটা ব্রাউজারে আছি, তাই না? আমরা কিন্তু কোনো আলাদা ফাইল এক্সপ্লোরারে নেই। কোথায় আছি আমরা বলেন তো? ব্রাউজারে। তো এটা আপনারা সবাই কম বেশি জানেন, তাও আমরা দেখাচ্ছি যেহেতু আমাদের এটা লিস্টেড আছে, এবং এটা অ্যাকচুয়ালি কম্পিউটার বেসিকের মধ্যেই পড়ে। প্রথমে আমরা একটা নিউ ট্যাব ওপেন করি। ওপেন করার জন্য আমরা কি করব বলেন তো? একদম উপরে যাব, প্লাস আইকনে ক্লিক করব, দেখেন ওপেন হয়ে যাবে। এখন আপনার মন চাচ্ছে যে না, আমি এভাবে ওপেন করব না, আমি শর্টকাট ইউজ করব। কি ক্লিক করব বলেন তো? করার জন্য এখানে আসবেন, আপনি ক্লিক করবেন কন্ট্রোল, আর নতুন ট্যাব, তাই না? ট্যাবের টি, কন্ট্রোল টি। দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। দেখছেন? আপনারা কি বুঝতে পারতেছেন? সোহানা আপু? বুঝতে পারছি। আচ্ছা, তো বলেন তো আমরা নতুন ট্যাব কিভাবে খুলবো? কিবোর্ডের মাধ্যমে, কিবোর্ডের শর্টকাট ইউজ করে। আমরা তো নর্মালি এভাবে খুলতেছি, তাই না, নিউ ট্যাব? তো এভাবে না করে কিবোর্ডের শর্টকাট হিসেবে কিভাবে খুলবো? আচ্ছা, কিবোর্ডের, টি ভাইয়া, কন্ট্রোল টি ভাইয়া বললাম তো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আসেনি, শব্দ আসেনি। কন্ট্রোল টি দিয়ে আমরা চাইলে নতুন একটা ট্যাব খুলতে পারি। তারপর তারপর হচ্ছে এই যে ক্লোজ হয়ে গেল। এবার আমি চাইলে কোনো একটা ট্যাব ডুপ্লিকেট করতে পারি। কিভাবে করবো দেখেন তো, যদি এখানে নেই তাও বলতেছি। এখানে ক্লিক করে দেখেন ডুপ্লিকেট করে ফেলতে পারি। যদিও ডুপ্লিকেট ট্যাবের দেখেন পাশে লেখা আছে শর্টকাট কি, কন্ট্রোল শিফট কে। ধরেন আমার আহ, একটা ট্যাব ডাবল দরকার, এই দেখেন ডাবল দরকার, এটা আমি চাইলে মাউসের এখানে ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে, তারপর হচ্ছে ডুপ্লিকেট করে ফেলতে পারতেছি, কিংবা ক্লোজ করে ফেলতে পারতেছি, ক্লোজ করে ফেলতে পারতেছি। এটারও একটা লেখা আছে দেখেন, ক্লোজ ট্যাব। তো আপনি চাইলে ক্লোজ এভাবে না ক্লিক করে ডাইরেক্ট আপনি কিবোর্ডের শর্টকাট দিয়ে করতে পারেন। কিভাবে? কন্ট্রোল ওয়াই, দেখেন ডিলিট হয়ে গেল অটো। এবার আমি চাইলে আমি চাচ্ছি রিওপেন করতে আগেরটা। রিওপেন কিভাবে করব দেখেন,
আমার একটু কিবোর্ডের সমস্যা হচ্ছে, একটু দাঁড়ান। এই দেখেন, কন্ট্রোল শিফট টি, এটা হচ্ছে শর্টকাট। আমার একটু কিবোর্ডের সমস্যা হচ্ছে, তাই দেখাতে পারতেছি না। তো যেটা বন্ধ হয়ে গেছে, এটা চাইলে আমি আবার ওপেন করতে পারি। দেখেন চলে আসছে আবার। এবার কি আছে দেখেন, মাল্টিপল ট্যাবস ম্যানেজমেন্ট। তো মূলত আমরা অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতেছি। এবার প্রতিটা ট্যাব আমরা ক্লিক করতে হলে ট্যাব ক্লিক করতে পারি। কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল ট্যাব, এই যে ট্যাব, এটাই হচ্ছে মাল্টিপল ট্যাবে শিফট হওয়া বা হচ্ছে সুইচ করা। কি করতে হবে বলেন তো? আপনি যখন এই ট্যাব থেকে আরেক ট্যাবে যাবেন, তখন কি করবেন? কন্ট্রোল ট্যাব। আপনার মন চাচ্ছে যে না এই ট্যাবে যাবো না, পরের ট্যাবে যাবো, তখন কি করবেন? আবার কন্ট্রোল ট্যাব ক্লিক করবেন। তাহলে আসলে কে আছেন, দিবা আপু, বলেন তো যে ট্যাব সুইচ করতে হলে আমরা কি ক্লিক করব শর্টকাটে কিবোর্ডে? আসলে আমি এখনো বোঝার চেষ্টা করতেছি, একটু আমি বুঝে নেই। আচ্ছা আমি আচ্ছা ল্যাপটপে বসছি তো। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আহ, তো আমরা মূলত যখন এই যে ট্যাবগুলো আছে, তাই না, এই ট্যাবগুলো থেকে যখন আরেকটা ট্যাবে যাব। ভাইয়া, বলেন। আপনার কিন্তু উইন্ডোজ 11, আমার কিন্তু 10, অনেক কিন্তু ডিফারেন্স আছে এখানে। না, কি বলেন, সেমই তো প্রায়। অনেক ডিফারেন্স আছে। না না, সেমই, জাস্ট হচ্ছে ডিজাইন একটু আলাদা। আমি তো উইন্ডোজ 10 চালিয়েছি আগে। আচ্ছা ঠিক আছে। সেমই আছে। আপনার যদি চেঞ্জ মনে হয় তাহলে বলবেন যে আসলে মিলতেছে না, এই কোডে মিলতেছে না। আপনি দেখেন সবগুলোর কিবোর্ড শর্টকাট মিলে যাচ্ছে, 10এও মিলে যাচ্ছে। ঠিক আছে। মানে বাইরের যেগুলো দেখতেছি আর কি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনারা কি বুঝতেছেন? পড়া যা পড়াচ্ছি বা আছে যা দেখাচ্ছি আপনাদেরকে, খুবই ফাস্ট হয়ে যাচ্ছে এমন জি, কিছু? বুঝতেছি। খুবই ফাস্ট হয়ে যাচ্ছে বলেন, নাকি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটে যাই আমরা। হিস্ট্রি, তাই না? মাল্টিপল ট্যাস্ক ম্যানেজমেন্ট আমরা দেখলাম কিভাবে করতে হয়, ক্লোজ দেখলাম, রিওপেন কিভাবে করতে হয় তাও দেখলাম, তারপর হচ্ছে নিউ ট্যাব কিভাবে করতে হয় তা দেখলাম। এবার হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি কিভাবে চেক করবো বলেন তো? হিস্ট্রি চেক করার জন্য আমাদের যেতে হবে, এই দেখেন, কোথায় গেলাম দেখেন তো, আবার দেখেন, এই দেখেন, এটা হচ্ছে 3 ডট। সেটিংসে যাবেন, মাউসের রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর তারপর কই যাবেন? এই দেখেন হিস্ট্রি, তাই না? হিস্ট্রি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন আপনি যা যা ক্লিক করেছেন বা যা যা দেখেছেন সব এখানে চলে আসছে। আর এটা হচ্ছে মাইক্রোসফট এজ। তো মাইক্রোসফট এজ আর আপনারা যদি ক্রোম চালিয়ে থাকেন তাহলে একটু ভিন্ন হতে পারে। আমি একটু ক্রোমেও দেখাই আপনাদেরকে। ক্রোম ব্রাউজার সবার আছে না? আমরা ইন ফিউচার যখন ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং করব, আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এই ক্রোম ব্রাউজারটাই। এখানে আমরা অনেক এক্সটেনশন সম্পর্কে জানবো। এই দেখেন আমার কিন্তু অনেক এক্সটেনশন আছে, দেখছেন? এই প্রত্যেকটা এক্সটেনশনে, এই দেখেন ইমেল ফাইন্ডার, তারপর হচ্ছে ম্যাপস স্ক্র্যাপার, এগুলো কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর জন্য খুব জরুরি। ক্লায়েন্ট হান্টিং তো বুঝেন তাই না? কিভাবে আমরা ক্লায়েন্ট ক্যাচ করবো অনলাইন থেকে, সেটা জি দেশি হোক ভাইয়া। বা বিদেশি হোক বা লোকাল হোক। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনারা সবাই ক্রোম ব্রাউজার চালান নাকি মাইক্রোসফট এজ চালান বলেন তো? কম ভাইয়া। আচ্ছা, তাহলে তো ভালোই। ক্রোম ক্রোম খুবই ফাস্ট কাজ করে বাকি সব ব্রাউজারের থেকে। আরেকটা আছে ব্রেভ ব্রাউজার, তবে ওটা একটু মানে নেটওয়ার্ক প্রবলেম করে, এটা হচ্ছে সমস্যা। বাট ওটা খুব ফাস্ট কাজ করে। ধরেন আপনি যে কোনো ব্রাউজারে যাবেন, যে কোনো ওয়েবসাইটে যাবেন, খুব ফাস্ট চলে আসবে। আচ্ছা, এবার দেখি আমরা এখানে কিভাবে হিস্ট্রি কাজ করে। একদম উপরে ডান পাশে আপনার প্রোফাইল অবশ্যই থাকবে, এখানে তার ডান পাশে ক্লিক করবেন মাউসের লেফট, তারপর হচ্ছে হিস্ট্রি যাবেন, হিস্ট্রি অপশনে। এবার হিস্ট্রি অপশনে ক্লিক করবেন, দেখেন ওপেন হিস্ট্রি পেজ। ওইটা কিন্তু এটা ছিল না, তাই না? এটা কিন্তু চলে আসতেছে, এবং কি কি সার্চ দিয়েছি আমার সব কিছু এখানে কিন্তু চলে আসতেছে। এবং আমি চাইলে এগুলো ডিলিট করতে পারি,
সিলেক্ট করতে পারি, বা হচ্ছে ওপেন করতে পারি। যেমন এই যে এখানে ক্লিক করলাম, নর্মালি আসবে না, যখন আমি ক্লিক করব তখন কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, দেখছেন? যে ওপেন ক্লিক করলাম, ওপেন হয়ে যাচ্ছে, দেখেন ওপেন হবে। হ্যাঁ, এটা কাইন্ডলি আবার একটু দেখাবেন, একটু এটা কিভাবে বের করছেন? আচ্ছা, একদম শুরু থেকে দেখাই। ধরেন ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম সার্চ দিলাম আমরা, নিচে কোথায়, স্টার্টে। তো ওপেনে যাব আমরা, ওপেনে গিয়ে আমরা নিজেদের প্রোফাইল ক্লিক করব। ক্লিক করার পর তারপর হচ্ছে একদম উপরে দেখেন, আচ্ছা আচ্ছা, পেয়েছি, থ্যাংক ইউ, হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, একটু আবার বলি, ক্লিয়ার করি। থ্রি ডটে ক্লিক করলাম, এরপর একদম নিচে দেখবেন হিস্ট্রি আছে, এরপর হচ্ছে ওপেন হিস্ট্রি ক্লিক করবেন। এখন আপনার এত ঝামেলা ভালো লাগছে না, তা আপনি চাচ্ছেন যে আমি একটু শর্টকাট কোন নিয়মে বের করতে পারি হিস্ট্রি। ডিলিট এখানে থাকা অবস্থায় ব্রাউজারে কন্ট্রোল এইচ, দেখেন কত ঝামেলা করে আমরা বের করলাম, তাই না? আর এখানে এক ক্লিকে হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে কিবোর্ড শর্টকাটের সুবিধা। তো আপনারা যত বেশি কিবোর্ড শর্টকাট শিখবেন, তত বেশি আপনার আহ, কাজ খুব অল্পতেই করে ফেলতে পারবেন। অন্যগুলো এত হ্যাসেল না, যেমন দেখেন কত কষ্ট করে আমরা গেলাম হিস্ট্রিতে, বাট আমি ডিরেক্ট জাস্ট দুইটা দুইটা অপশন ক্লিক করে কন্ট্রোল এইচ, কন্ট্রোল আর এইচ একসাথে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল আগে ক্লিক ক্লিক করে এইচ ক্লিক করবেন, তাহলে চলে আসছে হিস্ট্রি। আচ্ছা ভাইয়া, আপনি একটু আগে আমাকে কি কোশ্চেন করছিলেন জানি? আপনাকে কোন কোশ্চেন করলাম? হ্যাঁ, কি করছিলেন? আমি তো মানে মানে নিজেও করতে পারিনি, বুঝিও নাই। নিউ ট্যাব কিভাবে আনে সেটা কোশ্চেন করছে। নিউ ট্যাবের কথা জিজ্ঞেস করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো নিউ ট্যাব হচ্ছে কোনটা বলেন তো? কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে নিউ ট্যাব ওপেন হবে। আর এখানে যদি থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল এইচ দিই, এখানেও কিন্তু ওপেন হয়ে যাবে, তবে এটা অ্যাকচুয়ালি অত বিস্তারিত দেখা যাচ্ছে না। আমি চাইলে এখানে ক্লিক করে দেখেন, সেভেন, এটা ছিল না আমার, তাই না? সেভেন আমি ক্লিক করলাম, অটোমেটিক্যালি সার্চ হয়ে যাচ্ছে, বা যে সার্চ যেটা হিস্ট্রিতে ছিল সেটা আবার ওপেন করা যাচ্ছে, তাই না? এবার আসি আমরা ডাউনলোড হিস্ট্রিতে। এটা করতে হলে কই যাব আমরা? আচ্ছা, আপনারা কি মানে মাইক্রোসফট এজ যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না, অন্য কোনো ব্রাউজারে যাব বলেন তো? যেটা আসলে ভাই আমাদের কাজের সুবিধা হয় আমরা ওটাই শিখি, ওকে, সমস্যা নেই। তাহলে ক্রোম ব্রাউজারে যাই। আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। দেখেন আমি কিভাবে লিস্টিং করে রাখছি, আমার এই সবগুলো কাজে লাগে, সবগুলো বুকমার্ক করে রাখছি, দেখছেন? আমাদের কিন্তু এটা আছে মনে হয়। আচ্ছা, এখানে নাই, এটা পরে। আচ্ছা, এটা মনে হয় পরে আছে। তো আহ, এখানে দেখেন কি করলাম, আমরা কই আসলাম, গুগল ক্রোমে। আসার পর একদম উপরে ডান দিকে যাব, ডান দিকে যাওয়ার পর ডাউনলোডসে ক্লিক করব, দেখেন। তো এটা হচ্ছে ডাউনলোড হিস্ট্রি। আমরা কি চাচ্ছিলাম? আমরা অল্টার ট্যাব দিয়ে অন্য ব্রাউজারে চলে যাচ্ছি, অন্য ট্যাবে চলে যাচ্ছি। ডাউনলোড হিস্ট্রি কিভাবে আমরা গেলাম, দেখেন। এই দেখেন কোথায়, একদম উপরে রাইট সাইডে থ্রি ডটে মাউসের লেফট ক্লিক, তারপর ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলে আমাদের এটা চলে আসবে। এখন আপনার এত কিছু করতে মন চাচ্ছে না, আপনি চাচ্ছেন আর একটু শর্টকাটে যদি এটা বের করা যায়, তাহলে কিভাবে বের করা যাবে? তখন আপনি ক্লিক করবেন এই ব্রাউজারে থাকা অবস্থায়, ধরেন আমি নিউ ট্যাবে গেলাম, এটা বাদ দিলাম। নিউ ট্যাবে গিয়ে কন্ট্রোল জে, চলে আসছে। আপনারা কি বুঝতে পারছেন? তার মানে ডাউনলোড হিস্টোরিতে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে। আর হিস্ট্রিতে নর্মাল আমরা মানে যা যা আমি সার্চ করেছি সেটা ধরেন বন্ধ করে ফেলছি। এখন আমি চাচ্ছি যে বের করতে, আমি কি সার্চ করেছি, আমার খুব মানে কোনো একটা দরকারি সাইট আমার বন্ধ হয়ে গিয়েছে, তাই না? তখন আপনি হিস্ট্রিতে যেতে হলে শর্টকাট যাবেন কন্ট্রোল এইচ। আর ডাউনলোড হিস্টোরিতে যাওয়ার জন্য শর্টকাটে আপনি ক্লিক করবেন কিবোর্ডে, বা কিবোর্ডে প্রেস করবেন কন্ট্রোল
যে এখান থেকে আপনার যে ফাইলটা আপনার দরকার সেটা আপনি নিয়ে নিতে পারেন। এমনকি কোথায় ডাউনলোড হয়েছে দেখেন, ডাউনলোড হিস্ট্রি, একটা আমি পিডিএফ ডাউনলোড করেছি, এটা হচ্ছে একটা ডাউনলোড লিঙ্ক আর কি। আর এটা হচ্ছে ফাইল লোকেশন, কোথায় আছে এটা একদম লোকেশনে নিয়ে যাবে। কোথায় আছে এটা দেখেন তো, সি ড্রাইভে আছে, ইউজারে আছে, ইউজার ডাউনলোডস। আর এই ডাউনলোড ফোল্ডারটা হচ্ছে এইটার শর্টকাট একটা স্টেশন, অটোমেটিক্যালি ওরা আর কি পিন করে দিয়েছে। দেখেন পিন কিভাবে করবেন, মনে করেন যে আপনি স্ক্রিন শেয়ার বা হচ্ছে এই যে এটা আমি একটু রিনেম করি ক্যাট। মনে করেন আপনি এই ক্যাটের যে পিকচারটা আছে এটাকে আপনি পিন করবেন। পিন করার জন্য, আচ্ছা পিন না সরি, এটা এখানে এটা হবে না, এটা ফোল্ডার দিতে হবে। ফোল্ডার ডিরেক্ট দিতে হবে, ডিরেক্ট ফাইল হয় না। তো পিন করার জন্য, পিন করা যায় দুইভাবে, একটা হচ্ছে স্টার্ট পিন, মানে হচ্ছে এখানে আপনি চাইলে পিন করতে পারেন। কোথায় গেল, উইন্ডোজ, এখানে আপনি চাইলে পিন করতে পারেন। আর না হয় আপনি চাইলে আপনার ফাইল এক্সপ্লোরারে, এটাকে বলা হয় ফাইল এক্সপ্লোরার তাই না, ফাইল এক্সপ্লোরারের বাম সাইডে এই অংশে আপনি চাইলে পিন করতে পারেন। দেখেন ক্লিক করলাম, তারপর হচ্ছে পিন টু কুইক অ্যাক্সেস, কোথায় গেল এই দেখেন। তো এটা এর জন্য মনে করেন যে বারবার এখানে ডাউনলোডে এসে তারপর ক্লিক করা, এটা না করে আপনি চাইলে এভাবে পিন করতে পারেন। আনপিন করে দিচ্ছি যেহেতু দরকার নেই আমার। দেখেন মাঝে মধ্যে কিন্তু ওপেন হয় না, দেখছেন মাঝে মধ্যে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, ওপেন হয় না সহজে। তো তখন আপনি শর্টকাট ইউজ করবেন, অল্টার ট্যাব বা হচ্ছে উইন্ডোজ ট্যাব। এখন আপনার যেটা মন চায় আপনি সেখানে ঢুকে পড়বেন। এবার কি আছে দেখেন, ইনকগনিটো মোড। তো আপনারা ইনকগনিটো মোডের নাম শুনেছেন কেউ, কেউ কি বলতে পারবেন একটু? মিনি নরসিন আপু শুনেছেন? আচ্ছা তো না ভাইয়া। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ইনকগনিটো মোড বলতে বোঝায় এমন একটা জায়গা যেখানে আপনি নির্দ্বিধায় যে কোনো কিছু সার্চ করতে পারেন, হিস্ট্রির কথা চিন্তা না করে। মানে আপনি এখানে যা সার্চ দিবেন এটার হিস্ট্রি দেখাই যাবে না বা কেউ দেখতে পারবে না। আপনি এখানে যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিসও সার্চ দিয়ে ফেলেন, তাও আপনি যদি কোনোভাবে ওটা রিমুভ করে ফেলেন বা ক্লোজ করে ফেলেন, তাহলে আর ওটা দেখা যাবে না। তো ইনকগনিটো মোড মূলত প্রাইভেট সার্চের জন্য, প্রাইভেট সার্চের জন্য এটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমরা অনেক সময় ধরেন কোনো একটা জিনিস, এমন জিনিস সার্চ দিব যেটা আমি চাচ্ছি না যে ব্রাউজারে হিস্ট্রি হিসেবে সেভ থাকুক, তখন আমরা ইনকগনিটো মোডে যাব। তো এটা এটা তো মাইক্রোসফট এজ আমরা শিখবো হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে। আসেন যাই, ইনকগনিটো মোডে যাওয়ার জন্য একইভাবে একদম উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর দেখেন ইনকগনিটো উইন্ডো। আর যদি আপনারা মাইক্রোসফট এজ চালান তাহলে একদম ডান দিকে দেখেন উপরে থ্রি ডটে ক্লিক করবেন, নিউ প্রাইভেট উইন্ডো। তো আমরা আসলে এটা না, আমরা আসলে ক্রোম ব্রাউজার দিয়ে শিখবো। ক্লিক করলাম, দেখেন নিউ উইন্ডোজ, দেখেন ইউ হ্যাভ গন ইনকগনিটো। তো এখানে কি লিখছে দেখেন, আদার্স হু ইউজ দিস ডিভাইস ওন্ট সি ইউর অ্যাক্টিভিটি সো ইউ ক্যান ব্রাউজ মোর প্রাইভেটলি। তো মানে মনে করেন যে আপনার পিসি বা কম্পিউটার অনেকেই ইউজ করে থাকে। তো এখন আপনি যদি এখানে কিছু সার্চ দেন তাহলে হচ্ছে পরবর্তীতে কেউ আর দেখতে পারবে না, এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কোনো কোনো ডাউনলোড হবে না, এখানে যা সার্চ দিবেন এটাকে বুকমার্ক করা যাবে না। এমনকি এইখানে যা সার্চ দিবেন সেগুলো হিস্ট্রিতেও থাকবে না। ধরেন সার্চ দিলাম আমরা হচ্ছে ক্যাট ভিডিও, মনে করেন ক্যাট ভিডিও সার্চ দিলাম, দেখেন চলে আসছে। তো এগুলো যা সার্চ দিবেন সেগুলো হিস্ট্রিতেও থাকবে না, অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো আমরা কি ইনকগনিটো মোডের ব্যাপারে বুঝলাম? হ্যালো, বুঝতে পারছি। জি। আচ্ছা, আপনাদের মনে হয় আজকে একটু বেশিক্ষণই পড়ে ফেলছি, আজকে এই পর্যন্তই শেষ করে দিব নাকি কি বলেন, নাকি আরো পড়তে চান?
আর হচ্ছে ক্লাসটা যদি আপনি একদম 10টায় শুরু করেন তাহলে মনে হয় ভালো হয়। আজকে মেবি 10:30টার দিকে না শুরু। না না, আজকে 10টা 10-এর একটু বেশি বেঁচে গেছে, 15 তো সম্ভবত। আচ্ছা, নেক্সট টাইম থেকে এটা আমরা মাথায় রাখবো। তবে আপনারা কি ক্লাস বুঝছেন, ক্লাসে যা পড়ানো হয়েছে? জি, বুঝেছি। আচ্ছা, তাহলে ভাইয়া আজকে কি রেকর্ড করেছেন ক্লাসটা? জি হ্যাঁ, রেকর্ড করেছি, রেকর্ডটা দিয়ে দিব। আর জি। শুরুতে কিছু অংশ বাদ আছে, সেটা আমি অ্যাডজাস্ট করে দিব, মানে ফার্স্টের অংশ নিচ থেকে আলাদাভাবে রেকর্ড করে তারপর হচ্ছে লাস্টের অংশটা অ্যাড করে দিব। তাহলে অসুবিধা নেই তো আপনাদের? না ভাইয়া। আচ্ছা, এটা হলে ভালো হয় আশা করি। তো আজকে আসলে এই পর্যন্তই রাখি। সামনে আমরা কি কি শিখবো একটু দেখিয়ে যাই, আপনাদেরকে দেখিয়ে দেই। সামনে আমরা শিখবো গুগল সার্চ স্কিল। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন তখন অনেক কাজে লাগবে। লিঙ্ক অ্যান্ড বুকমার্ক ম্যানেজমেন্ট, যেটা আজকে অনেক দেখে ফেলছেন আপনারা। ইমেল বেসিক আগের দিন দেখিয়েছিলাম আমরা। গুগল ড্রাইভ বেসিক, পিডিএফ এর বেসিক, তারপর দেখতে পারতেছেন। তো এবার অনেকগুলোই আছে এখানে। এবার আপনাদের আহ, কাজ হচ্ছে যে এই যে দেখতে পারতেছেন একটা পিডিএফ আছে, এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। এইটা আপনারা পড়বেন, যতটুকু করা হয়েছে, পারলে আরো একটু বাড়িয়ে পড়বেন প্রয়োজনে। এটা আপনারা পড়বেন পুরোপুরি, দেখেন সব সব সবকিছু লেখা আছে খুবই সুন্দর হবে। এবং আহ, এবং হচ্ছে সেটা প্র্যাকটিস করবেন। যেমন দেখেন একটা প্র্যাকটিস টাস্ক দেখতে পারতেছেন। তো যা যা আর কি আজকে করা হয়েছে সেগুলো আপনারা এখানে সবই পাবেন। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সেগুলো আপনারা আলাদা ফোল্ডারে রাখবেন। এবং নেক্সট ক্লাসে সবাইকে জিজ্ঞেস করবো যে কারা কারা প্র্যাকটিস করেছেন, ঠিক আছে? রেসপন্স করেন। ওকে। তো আজকে ওকে ভাইয়া। জি, তো আজকে ক্লাসগুলো সবাই বুঝছেন না? আজকে ক্লাস আপনারা ভিডিওটা দেখবেন। এই এই যে স্টাডি গাইডটা আছে, এটা আপনারা পড়বেন, পড়াশোনা করবেন এবং প্র্যাকটিস করবেন। টাস্ক দেওয়া আছে, কি কাজ করতে হবে সবকিছু দেওয়া আছে এখানে। আপনারা প্র্যাকটিস করবেন এবং কি প্র্যাকটিস করলেন আমি নেক্সট ক্লাসে শুনবো। এবং নেক্সট ক্লাসে বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। যদি প্রয়োজন পড়ে আমরা ক্লাস আরো বাড়াবো এই বেসিক কম্পিউটার নলেজের উপর। তাহলে আজকে এই পর্যন্তই। তো ভিডিও রেকর্ডটা ওকে। আমি বা জি। সারা আপু পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।